নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব প্রতিভা বসুর গল্প সন্ধ্যাবেলা। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প সন্ধ্যাবেলা। বাস থেকে সবেগে নেমে পড়ল অনুরাধা। আজই প্রথম না, এই নিয়ে সে 3 দিন দেখল। একটি গাঢ় খয়েরি রঙের অস্টিন গাড়ির ভিতরে ওড়া। আপাদ মস্তক জ্বলে গেল তার। যেদিনই দেখে সেদিনই জ্বলে। এই জ্বলুনি সহ্য করা কঠিন। কঠিন হলেও সহ্য করতে হচ্ছে। উপায় কি? কিন্তু আজ আর পারছে না। চোখ জলে ভরে যাচ্ছে। আহম্মকের মতো অনেকক্ষণ দাঁড়িয়ে রইল ভিড়াক্রান্ত ফুটপাতে একা একা। ভেবেই পেল না কেন এমন তড়িঘড়ি একে ওকে মারিয়ে জীবন বিপন্ন করে নেমে পড়ল বাস থেকে। সে কি ভেবেছিল ধরতে পারবে ওদের? যদি পারত তাহলেই বা কি হতো? কোনো পাঞ্জাবি চলতে চলতে একটা ধাক্কা দিল। প্রায় পড়ে যেতে যেতে উঠে দাঁড়িয়েই একটা ওষুধের দোকান চোখে পড়ল। সঙ্গে সঙ্গে ধক করে উঠল হৃৎপিণ্ডটা। অবশ্য এই ভাবনাটা যে আজই ঝলসে উঠল তা ঠিক নয়। কদিন থেকেই ঢেউয়ের মতো আসা যাওয়া করছে। আজ ওষুধের দোকানটার দিকে তাকিয়ে সেই ভাবনাটা একটা স্পষ্ট চেহারা নিল। তারপর কেবলমাত্র সেই ওষুধের দোকানের মধ্যেই সে ঢুকল না, কাছে দূরে 6টা দোকানে গেল। যেখানে যে কটা পারে ঘুমের বড়ি সংগ্রহ করল। প্রায় 1 মুঠো হলো বই কি। কম পড়ে তো আরও আছে বাড়িতে। বড় মামির অনিদ্রা রোগ, তাঁর জন্য সর্বদাই মজুদ থাকে এসব। তাছাড়া ছোট মামার বিলিতি অ্যাসপিরিনের শিশি আছে। চোখের জন্যে মাথা ধরে খুব। কোন বিলেত ফেরত বন্ধু এনে দিয়েছে। অবশ্য সে শিশি ছোট মামার পকেটেই থাকে সর্বদা, পাওয়া কঠিন। তবু ভাগ্য ভালো থাকলে টেবিলের দেরাজে পেয়েও যেতে পারে। আত্মহত্যার সংকল্প করেই সে কিনল এই বিষ। ব্যাগের মধ্যে ভরে অনেকটা হালকা হলো। আর খানিক বাদেই যে এই ভয়ঙ্কর দুঃখ থেকে ত্রাণ পাবে সেই কথা ভেবে বিস্বাদে ভরা বিকেলটাকে যেন সুন্দর মনে হলো। রাসবিহারী অ্যাভিনিউ মোড়, এপারে ওপারে অজস্র বিপণী, অজস্র লোক। পশ্চিমে গঙ্গা পর্যন্ত চলে গিয়েছে রাস্তা। সূর্য হেলেছে সেখানে। ম্যাজেন্টা রং ঢেকে রেখেছে দিগন্ত। দীর্ঘশ্বাস ছেড়ে আবার একটা ট্রাম বা বাস যা পায় তার আশায় ছোটাছুটি করতে লাগলো। বছর 4 আগে বিএ পাশ করেছে। ছাত্রী ভালো ছিল, ইংরেজি অনার্স ছিল। তারপরে এমএ না পড়ে বিটি পাশ করেছে। তবু একটা ভালো চাকরি পায়নি এখনো। তবে বসে নেই। গজিয়ে ওঠা অনেক ব্যবসায়ের মতো স্কুলেরও একটা ব্যবসা হয়েছে আজকাল। তেমনই একটা স্কুলে অতি সামান্য মাইনেতে পড়াতে যাচ্ছে রোজ। আশা একদিন চারাগাছ থেকেই বিদ্যালয়টি মহীরুহ হয়ে দাঁড়াবে। তখন কোনো সমস্যা থাকবে না। প্রতিষ্ঠাত্রী বিভাবতী সমাদ্দার রোজই এই আশ্বাস দিয়ে থাকেন। বিভাবতী সমাদ্দার সমাজসেবিকা, রাজনীতির সঙ্গে বেশ ভালোভাবেই যুক্ত। বলছেন সমাজের উপকার করতেই তাঁরই শিক্ষালয়ের প্রচেষ্টা।
নইলে নিজের সংসার ফেলে ঘরের খেয়ে কেন তিনি পরের মোষ চড়িয়ে বেড়াবেন? উদয়াস্ত পরিশ্রম করে এই যে ছাত্র জোগাড় করছেন, আবার সরকারি সাহায্যের জন্য হাঁটাহাঁটি করেছেন, এই সবই নিরক্ষরতা দূরীকরণের ব্রত মাত্র। তা ব্যতীত অনুরাধাদের মতো সব বেকার বিএ পাস এমএ পাস মেয়েদের একটা বন্দোবস্ত করাও উদ্দেশ্য। তিনি বলেন এটাও তাঁর সমাজসেবারই অঙ্গ। এই সেবার মধ্যে আপাতত অর্থ না থাকলেও পরমার্থ আছে। এই পরমার্থের জোরেই এই শিক্ষালয় যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, তখন তিনি সমবন্টনের দ্বারা সকলকেই সমান সুখী করতে পারবেন। অনুরাধা এই আশাতেই বুক বেঁধে আছে। তবে বর্তমানে সেই আশাতেও ফাটল ধরেছে। যে স্কুল 1 বছর আগে 10টি ছাত্রছাত্রী নিয়ে শুরু হয়েছিল, এখন সেখানে 150 ছেলেমেয়ে কিলবিল করছে, সামলাতে হিমশিম। মাইনে কিন্তু সেখানেই ঠেকে আছে। মনে মনে হিসাব করে দেখা গেছে, যা আয় হচ্ছে ব্যয় বাদ দিয়ে তার পরিমাণ যদি সমানভাবে বিভক্ত করা যায়, তাহলে তাদের 4 জনের ভাগে বেশ একটি ভদ্র গোছেরই দাঁড়ায়। যে 4 জন প্রথম দিন থেকে এই স্কুলের জন্যে সমানভাবে খেটেছে, তাদের একজন সে নিজে, আর একজন সাবিত্রীদি, এমএ পাস, বিবাহিত এবং দুস্থ। অন্য 2 জন বিভাদি আর তাঁর কন্যা সুমনা। শেষোক্ত 2 জন বিয়ে। নিতান্ত নগণ্য মাইনের এই চাকরিটা সুনন্দ রোজ ছেড়ে দিতে বলতো। সুনন্দ অনুরাধার বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, একাধারে সব। মাস 8 আগে কোনো বন্ধুর সূত্রে আলাপ হয়েছিল। সেই আলাপ প্রলাপে পরিণত হতে দেরি হয়নি। মাত্র 4 দিন দেখা হবার পরেই সুনন্দ তাকে ভালোবাসা নিবেদন করেছিল। অনুরাধা অনুরাগের সঙ্গে তা গ্রহণ করেছে। সুনন্দ বড়লোকের ছেলে, বাবার বাণিজ্যে শিক্ষানবিশ, প্রাইভেট কোম্পানি, সুতরাং মাসের শেষে ভালোই মাইনে পায়। কথা আছে শিগগিরই বিজনেস ম্যানেজমেন্ট পড়তে বিলেত যাবে। বলেছে অনুরাধাকে পাবার জন্যে সে জলে ডুবতে পারে, আগুনে ঝাঁপ দিতে পারে। অনুরাধা সম্মোহিত। অনুরাধার পক্ষে এমন একটি যুবককে প্রেমিক পাওয়া ভাগ্য বই কি। শৈশবে পিতৃহীন হয়ে মামাবাড়িতে প্রতিপালিত। মাও মারা গেছেন বেশ কয়েক বছর আগে। মামারা কেউই তেমন উপার্জনশীল নয়। সুতরাং ভাগ্নিকে দেখে শুনে ঘটাপটা করে বিয়ে দেবেন তেমন সামর্থ্য কোথায়? অনুরাধা নিজেও তা ভাবে না। সেসব ভাবনার দিক দিয়েই সে যায়নি কোনো দিন। এত অভাবের মধ্যেও মামারা যে যত্ন করে লেখাপড়া শিখিয়েছেন, সেজন্য সে যে কত কৃতজ্ঞ তার কি কোনো সীমা আছে? তাই তার একমাত্র চেষ্টাই ছিল যোগ্য হয়ে তাদের সাহায্য করা। বিয়ের কথা উঠলেই বলেছে, ওসব ছেড়ে দাও, আমি বিয়ে করব না। আমি তোমাদের মেয়ে নই, ছেলে। মামাতো বোনেদের কথা বলেছে, রানীকে আর রেখাকে বিয়ে দাও। বস্তুত এ পর্যন্ত চাকরির চেষ্টা ছাড়া আর কোনো দিকে মনও দেয়নি। হঠাৎ এটা যে কি হয়ে গেল, তা একরকম ভালোই। জেনে মামারা খুশি হয়েছেন। সত্যিই তো, হাজার চেষ্টা চরিত্র করলেও তাঁরা তো ভাগ্নিকে এমন সব দিকের থেকে যোগ্য পাত্রের সঙ্গে বিয়ে দিতে পারতেন না। আর বিয়ে হওয়াই তো একজন মেয়ের পক্ষে সবচেয়ে ভালো, সবচেয়ে নিরাপদ।
তাছাড়া নিজে চাকরি করে সে একা একা মামাদের যে সহায়তা করতে পারত, দুজন মিলে তার চেয়ে ঢের বেশি সহায় হবে। সুনন্দকে সে বলেওছে এসব কথা। সুনন্দ বলে, নিশ্চয়ই। অনুরাধা প্রস্তাব দিয়েছে, একদিন চলো না, ওদের সঙ্গে দেখা করে বলবে। তুমিই তো বলেছ। আমি বলা আর তোমার বলা কি এক? এক নয়। আমরা অভিন্ন হৃদয় নই। মিষ্টি করে হেসে তাকে নিবিড় আবেগে টেনে নিয়েছে কাছে। এই আবেগকে আরও নিবিড় করতে চেয়েছে নির্জনতম কোনো গন্তব্যে গিয়ে। কি জানি কি ভেবে, কি সংস্কারবশত রাজি হয়নি সে। সবেগে মাথা নেড়ে বলেছে, না না, ওসব ভালো লাগে না। আর এত ব্যস্তই বা কেন? তুমিই তো বলেছই আর 2-1 মাসের মধ্যেই বিয়ে করবে। সুনন্দ ঠাট্টায় বেঁকে গিয়ে বলেছে, ও বিয়ের আগে আর বিয়ের পরে বুঝি প্রেমের সব আলাদা আলাদা নিয়ম আছে? অনুরাধা হেসে শান্ত করে বলেছে, আলাদা নিয়ম না থাকলেও কিছু কিছু উপহার থাক না জমা, শুধু বিয়েরই জন্য। রাগে গড়গড় করেছে সুনন্দ, কিন্তু ভুলেও গেছে। আবার ছুটে এসেছে পরের দিন। নানা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট করে অপেক্ষা করেছে। স্কুলটাকে নরকে যেতে বলেছে। স্কুলটার জন্যেই যত সময়ের অভাব। 1000 বার বলেছে, এই জঘন্য কাজটা তুমি ছেড়ে দাও। সুনন্দর নিজের তো বেশি কাজ ছিল না, বাবার অফিসে শিক্ষানবিশই মাত্র। তার উপরে 1 নম্বরের ফাঁকিবাজ। তালে আছে কবে বিয়ে করে বউ নিয়ে বিলেত যাবে। সেই সুনন্দর যে কি হয়েছে কে জানে, কেমন যেন অন্য রকম ভাব। ডাকলে আসে না, ঘড়ি দেখে চলে যায়। একদিন তো থাকতে না পেরে অনুরাধা ওদের বাড়িতেই চলে গিয়েছিল। সেখানে গিয়ে শুনে এলো ওর নাকি বিয়ে ঠিক করেছেন ওর বাবা মা। অনুরাধা একেবারে স্তম্ভিত। দেখা হতেই ভেঙে পড়েছিল, বলেছিল, এসব কি শুনলাম? সুনন্দ ভুরু কুঁচকে বলেছিল, যত সব উদ্ভট তথ্য। তবে তুমি আজকাল এরকম করো কেন? আসো না, দেখা করো না, ডাকলে ভালো করে কথা বলো না। তুমি যেমন স্কুল ছাড়তে পারো না, আমিও তেমনি অফিসে ব্যস্ত থাকি। এতদিন এ অফিস কোথায় ছিল? তখন কাজকর্ম কম ছিল, এখন বেড়েছে। তাছাড়া বিলেত চলে যাব শিগগিরই, তাই অনেক কিছুই বুঝে নিতে হচ্ছে। কিন্তু তার আগে তোমার বিয়ে করাও স্থির ছিল। যদ্দূর মনে হয় যাবার আগে বিয়ে করা সম্ভব নয়। সম্ভব না? তবে আমার কি হবে? আমাকে যেতে হবে রাধা। ঘড়ি দেখেছ? পরে যোগাযোগ করব। যোগাযোগ করবে? আচ্ছা আসি। হাত নেড়ে বাই বাই করে চলে গেছে। তবু আশা ছাড়েনি অনুরাধা। কি করে ছাড়ে? একটা লোকলজ্জাও তো আছে। কে না জানে অনুরাধা আর সুনন্দর সম্পর্ক? মামারা ব্যবস্থা করতে শুরু করেছেন পর্যন্ত। সে আবার ডেকেছে, আবার দেখা করেছে, আবার কেঁদেছে, রাগ করেছে। এমনকি একদিন ওর কথা মতো স্কুলটা পর্যন্ত ছেড়ে দিয়ে এলো। বৃথা, সব বৃথা। কবে যে কখন মন চলে গিয়েছে সুনন্দর কে জানে। কবে যে ওই মেয়েটার সঙ্গে মেলামেশা শুরু করেছে কে জানে। এই তো 3 দিন দেখল ওদের একসঙ্গে। 3 দিন মৃত্যু যন্ত্রণা ভোগ করল। মাত্র 3 দিন।
মৃত্যু যন্ত্রণা এখন সে অহরহ ভোগ করছে। শুনেছে ওই মেয়েটাকেই বিয়ে করে বিলেত যাবে। এতদিন বিশ্বাস করেনি, এখন করে। আসলে সুনন্দ নিশ্চয় জানতো কাকে বিয়ে করবে, কখন করবে। সব ঠিক ছিল আগে থেকে। ওর মতে বোধ হয় প্রেম করা আর বিয়ে করা এক নয়। সত্যি কি তাই? ও এত ছোট, এত অসৎ? বোধ হয় তা নয়। নিশ্চয়ই বাবা মা মত দেননি অনুরাধাকে বিয়ে করতে। বাবা মার অসম্মতিতে নিজের জীবনে নিজে প্রবেশ করবে এমন ব্যক্তিত্ব হয়তো নেই ওর। কিন্তু সে তো সব কিছুর বিনিময়ে ওকে চেয়েছিল। অনুরাধার কি কিছু অদেয় আছে সুনন্দকে? পথ চলতে পা কাঁপছিল। বাসের জন্য ছোটাছুটি করতে করতে ঘুমের বড়ি খেয়ে মরবার আগে বাসের তলায় পিষ্ট হবার বাসনা জেগেছিল। তারপর হঠাৎ একটা দুর্নিবার আক্রোশে, ক্রোধে ক্ষিপ্ত মনে হচ্ছিল নিজেকে। যাগ্গে, সব কিছুরই অবসান হবে আজ। এরকম অবস্থায় যা করণীয় তাই সে করতে যাচ্ছে। এতে আর কিছু না হোক, আত্মসম্মান যে বাঁচবে তাতে তো সন্দেহ নেই। আর সুনন্দর হৃদয়েও কি কোনো দাগ কাটবে না? ব্যাগের মুখ খুলে উঁকি মেরে আবার বড়িগুলো সে দেখল। আজ বাড়িটা খুব নির্জন থাকবে। বড় মামি আর মামা পলতা গেছেন, মামির বাপের বাড়ি সেখানে। মেজো মামা মেজো মামি আজ বিকেলের শোয়ে সিনেমার টিকিট কেটেছেন। রানী, রেখা, রুবি সঙ্গে যাবে। আর ছোটো মামার তো আড্ডা মেরে ফিরতে রোজই রাত 10টা। এই সুযোগে ঘরের দরজা বন্ধ করে অনুরাধা স্বাধীনভাবে সব করতে পারবে। মুঠো মুঠো বিষ খেয়ে ঢলে পড়তে পারবে চিরনিদ্রার কোলে। সারা বাস এই ভাবতে ভাবতে নিজেদের স্টপে এসে যখন নামল, বিকেল ঘন হয়ে এসেছে। মনের মধ্যেও অন্ধকার ঘন হয়ে আসছিল। এই ছোট্ট জীবনটার জন্যে গভীর মমতা অনুভব করছিল। এমন সুন্দর আকাশ, বাতাস, গাছ, পাখি, সন্ধ্যা, সন্ধ্যার ছাই ছাই রং, শুধু সেই কি না থাকবে না? এই রাধা, কে যেন ডাকলো পিছন থেকে। হনহন করে এগিয়ে যেতে যেতে থামল অনুরাধা। কে? ফিরে তাকিয়েই অবাক হয়ে গেল। ওমা, আপনি? আপনি কোথা থেকে? পরলোক থেকে। ধ্যাৎ, কে বলি আর কি। অনুরাধার বিষণ্ণ চোখ হেসে উঠল। ইস, কদিন বাদে! বিরহে আছাড়ি পিছাড়ি করছিলে না তো? ফাজিল, বলুন কেমন আছেন? তুমি কেমন আছো? সুভদ্রার দাদা নীলকান্ত, যাকে সবাই নীল বলে ডাকত। সুভদ্রা অনুরাধার সঙ্গে পড়ত। স্কুল থেকে কলেজ পর্যন্ত একসঙ্গে পড়েছে। এক সময়ে বকুল বাগানে পাশাপাশি বাড়িতে ছিল। তারপর মেসোমশাই মস্ত বাড়ি বানিয়ে কোথায় চলে গেলেন। সুভদ্রা অবশ্য স্কুল ছাড়ল না। তার সঙ্গে তেমনি দেখাশোনা হতো। অন্য সবাই দূরপর হয়ে গেল। সুভদ্রার এই একই দাদা। কি জ্বালান জ্বালাতো তাদের। ছোট ছিল, বোধহয় 5-6 পড়তো তখন। কেবল খ্যাপাতো, চুল ধরে টানতো, ভূতের ভয় দেখাতো। লুকিয়ে চুরি করে যখন তেঁতুল মেখে খেত, থুতু মাখিয়ে দিত, যাকে বলে 1 নম্বরের ইয়ে। বাড়ি ছাড়ার পরেও কিছুদিন হঠাৎ হঠাৎ আসতো, খোঁজ খবর নিত, ছোটো মামার সঙ্গে আড্ডা মেরে চলে যেত।
তারপর আস্তে আস্তে সে তাপটুকুও নিভে গেল। নিভলেও সংবাদ সরবরাহের অসুবিধে ছিল না। সুভদ্রাই ছিল সেতু। বিএ পাশ করবার পরেই সুভদ্রার বিয়ে হয়ে গেল। তখনই সম্পর্কের ইতি ঘটল। কেমন আছো জিজ্ঞেস করায় অনুরাধার মনে আবার মেঘ ঘনিয়ে এলো। বলল, আমার আবার থাকা না থাকা। সুভদ্রা কোথায় বলুন? শচীন তো দিল্লিতে বদলি হয়েছে, সুতরাং সেখানেই অধিষ্ঠিত। আর সুভদ্রার আইএএস দাদাটি? হাসল অনুরাধা। আইএএস দাদাটি হেসে বলল, তিনি এখন দার্জিলিং নিবাসী। সুভদ্রার বিদুষী বন্ধুটি কি করছেন এখন জানতে পারি কি? ঘোড়ার ঘাস কাটছেন। বাহ, খুব ভালো কাজ। তা মামারা কেমন আছেন? ভালো। মাসিমা মেসোমশাই ভালো আছেন? চলো না, দার্জিলিং নিয়ে যাই, সবাইকে দেখবে। একটা কাজ দিন না। কাজ? কি কাজ চাও বলো? আবার কি, স্কুল মাস্টারি করবে? আছে আছে। সত্যি? সত্যি। মন নেচে উঠল অনুরাধার। ঘুমের বড়ির কথা ভুলে গিয়ে বলল, বাড়ি চলুন। কোথায় কাজ, কি কাজ বলবেন? আমি আর বেকার দশা সহ্য করতে পারছি না। বাড়ি যাবে? তার চেয়ে চলো না, লেকটা চক্কর দিয়ে আসি একবার। লেক? মফস্বলের লোক হয়ে গেছি না, কলকাতা এলেই হাইকোর্ট, লেক এসব দেখতে ইচ্ছা করে। হাত তুলে একটা ট্যাক্সি থামালো। ছেলেবেলায় নতুন নতুন ইংরেজি শিখে তুমি আর সুবি কী সব বলতে না, ডে স্পেন্ড, লাইফ এনজয়। কলকাতা এসে আমি সেই লাইফ এনজয় আর স্পেন্ড করে বেড়াচ্ছি। ছুটি নাকি? বলতে পারো একরকম তাই, তবে পুরোপুরি নয়। একটা কাজের ছুতো নিয়েই এসেছি। পাশাপাশি বসে কথা বলছিল তারা। কতদিন পরে দাদাটিকে ভালো লাগছিল অনুরাধার। ঠিক তেমনি আছে, তেমনি ছটফটে, হাসি খুশি, ফুর্তিবাজ মিশুকে। তবু এদিক ওদিক তাকিয়ে বারে বারেই মন বিমর্ষ হয়ে যাচ্ছিল। ব্যর্থতার বেদনার চেয়ে অসম্মানের যন্ত্রণাতেই যেন কষ্ট পাচ্ছিল বেশি। ভুল হয়েছে, গোড়া থেকেই ভুল হয়েছে। সুনন্দ যে খুব বিশ্বস্ত হবে না, বিবেকবান হবে না, এ কথা আগেই বোঝা উচিত ছিল। দুটো একটা ব্যবহার মনে পড়ল তার। কি ভাবছ? চকিত হয়ে আবছা হাসল অনুরাধা। বলল, কিছু না। খুব অন্যমনস্ক মনে হচ্ছে কিন্তু। একটু অন্যমনস্ক হতেই পারি। কেন? বারে, কতদিন বাদে দেখা হলো, কত কথা মনে পড়ছে। আমাকে কি তোমার মনে ছিল নাকি? ছিল না? মামারা বলতেন, আপনার নাম যেমন নীলকান্ত, সত্যিই আপনি নীলকান্তমণি। আপনার আইএএস হবার খবর যখন এলো, থাক থাক, খুশি করতে হবে না। বিয়ে কবে? বিয়ে? চমকে উঠল অনুরাধা। ভাবছ কিছুই জানি না? সুনন্দকেও আমি চিনি। চেনেন? মনে করো কলকাতা থাকি না বলে। বলতে বলতে ট্যাক্সি থামল। নামতে নামতে বলল, এসো এখানটাতে বসি। লেকের দিকটা আমার সবচেয়ে ভালো লাগে। হাঁটতে হাঁটতে জলের ধারে এলো। চাকরির কথাটা কিন্তু আমি তোমাকে মিথ্যে বলিনি। কার্শিয়াং স্কুলে খালি আছে কাজটা, মাইনে ভালো। আমার হবে না। অনুরাধার হতাশ গলা বহুদূর থেকে ভেসে এলো। নীল বলল,
কি করে জানলে হবে না? আমার মতো হতভাগ্যের কিছু হবার নয়। ওরে বাবা, এ যে শ্মশান বৈরাগ্য! আসল কথা বলো যে চাকরি তুমি নেবে না। কেনই বা নেবে, আর কি করেই বা নেবে? কেন? বললাম তো, তোমার বিয়ের খবর আমি জানি। জানো রাধা, দার্জিলিং শহরটা আমার মন্দ লাগে না, কিন্তু কলকাতার কথা ভুলতে পারি না। এমনকি সেই যে অল্প বয়সে বকুল বাগানে ছিলাম, সে কথাও ভোলা আমার পক্ষে কঠিন। বাড়ি করে বাবা টালিগঞ্জে এলেন বটে, আমাদের ভাই বোনের মন কিন্তু সেই ভবানীপুরেই পড়ে থাকল। বিশেষ করে তোমাকে আমি কখনোই ভুলিনি। এ কথায় চোখে জল এসে গেল অনুরাধার। চুপ করে থাকল। সুন্দর হাওয়া দিচ্ছিল, জলে তার কম্পন উঠছিল। অনুরাধা বলল, কার্শিয়াং দার্জিলিং থেকে খুব কাছে না? খুব। আমাকে তো সর্বদাই যেতে হয়। আপনি হাকিম মানুষ, নিশ্চয়ই আপনার কথার অনেক মূল্য ওইসব অঞ্চলে। কাজটা আমাকে করে দিন না। সত্যি চাও? কত যে সত্যি বলে বোঝাতে পারবো না। তাহলে বিয়ের ব্যাপারটা? হবে না। আমি কিন্তু তোমার ছোট মামার চিঠিতে জেনেছিলাম যে অনুরাধা আর আত্মসংবরণ করতে পারল না। দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। নীল কিছু বলল না, চুপ করে বসে বসে ঘাস ছিঁড়তে লাগল। অনেকক্ষণ শান্ত হয়ে লজ্জিত ভঙ্গিতে যখন মুখ তুলল, নীল তখন নিতান্ত সহজ গলায় বলল, আসলে চাকরিটা বলা যায় আমারই হাতে। করবে তো বলে দাও। যা আহ্লাদি, মামা মামিরা রাজি হবেন কি না সেটাও বলে দিও। আমি যে কত কৃতজ্ঞ হব তাহলে। আচ্ছা স্বার্থপর তো, কাজ করে দিলেই কৃতজ্ঞ, আর না দিলেই ভুলে থাকবে। অনুরাধা হাসল। তুমি আমার ওখানেই উঠতে পারবে গিয়ে প্রথমে। তারপর? তারপর আমি যেমন কুন্তলাকে ভুলে গেছি, তুমিও তেমনি সুনন্দকে ভুলে যাবে। হাসতে লাগলো। কুন্তলা? আরে, যার সঙ্গে আমার ভালোবাসা ছিল, যাকে না পেয়ে আমি বিষ খেয়েছিলাম বিয়ে পড়াকালীন। বিষ? ওই ঘুমের বড়ি। কি কাণ্ড! দোষ করল কুন্তলা, কষ্ট দিলাম বাবা মাকে। পাম্প করে সেই বিষ বার করা হলো। তারপর অনুরাধা রুদ্ধস্বরে বলল, শেষে? শেষে এই তো দেখছো, কোথায় কুন্তলা কোথায় কে। তোমার ছোট মামাকে লিখলাম, রাধার খবর কি, কি করছে? আমার সঙ্গে বিয়ে দাও না। আপাদ মস্তক কেঁপে উঠল অনুরাধা। সন্ধ্যার ঝাপসা আলোয় নীলের মুখের দিকে তাকালো। নীল বলল, আরে না না, তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু হবে না। আমি অপেক্ষা করব। তুমি যতদিন বলবে ততদিন অপেক্ষা করব। চলো উঠি। অনুরাধা উঠল। জলের কাছে নিচু হয়ে ঘুমের বড়িগুলো ছুঁড়ে ফেলে দিল। আস্তে বলল, যদি বলি অপেক্ষা করার কোনো দরকার নেই, তাহলে? তাহলে এক্ষুনি রেজিস্ট্রি অফিসে গিয়ে নোটিশটা দিয়ে আসব। চাইলে এই 7 দিনের ছুটির মধ্যেও হয়ে যেতে পারে। তবে তাই হোক। সত্যি? নীল হাত ধরল। মনে আছে রাধা, তোমার যখন 12 বছর বয়স আর আমার 18, তখন কোনো এক নির্জন দুপুরে আমি তোমাকে বলেছিলাম, আমি বড় হই, আমি তোমাকে বিয়ে করব।
সুনন্দর বিচ্ছেদ যন্ত্রণা ভেদ করে অনুরাধার বুকের মধ্যে একটা আনন্দর বিদ্যুৎ বয়ে গেল। মনে হলো জন্ম জন্মান্তর ধরে এই মানুষটি তার সখা। এতক্ষণ শুনছিলেন প্রতিভা বসুর গল্প সন্ধ্যাবেলা।